আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের ছাত্রবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা অধ্যায় 10-এর সর্বশেষ লেকচার আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের উত্তর হাই স্কুলের রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। রুটিন পাওয়ার পর আজকে আমার প্রথম ক্লাস হলো। এর আগে আমরা এই অধ্যায় 10-এর 3টি ক্লাস নিয়েছি। তারই ধারাবাহিকতায় সর্বশেষ লেকচার আজকে প্রদান করা হবে। তো এর বিগত লেকচারগুলোতে আমরা দেখেছিলাম কীভাবে পুংগ্যামেট তৈরি হয়, ফুলের মধ্যে কীভাবে পুংগ্যামেট বা শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু কীভাবে তৈরি হয়, কীভাবে তাদের মধ্যে মিলন বা নিষেক হয়, দ্বিনিষেক কীভাবে হয় ইত্যাদি আমরা জেনেছিলাম। আজ আমরা জানবো যে নিষেক ছাড়াও বংশবৃদ্ধি সম্ভব কি না। নিষেক ছাড়াও বংশবৃদ্ধি সম্ভব কি না, এটার উত্তর হবে যে হ্যাঁ, নিষেক ছাড়াও বংশবৃদ্ধি সম্ভব। কারণ এছাড়া বিভিন্ন পদ্ধতি আছে যার মাধ্যমে উদ্ভিদ বংশবৃদ্ধি করে থাকে। তো তার একটি প্রধান পদ্ধতি হচ্ছে অযৌন প্রজনন। অযৌন প্রজননের সংজ্ঞায় আমরা কি বলবো, দুইভাবে বলা যায়। একটা হচ্ছে যে কোনো ধরনের গ্যামেটের মিলন ছাড়াই উদ্ভিদ যদি পরবর্তী বংশধর সৃষ্টি করে তখন সেই প্রক্রিয়াকে বলা হয় অযৌন প্রজনন। অথবা আরেকভাবে বলা যায় স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় অযৌন প্রজনন। যেটি তোমার মনোপুত হবে সেভাবে তুমি উত্তরটি দিতে পারো। তাহলে এই অযৌন প্রজননের মধ্যে দেখো, যেহেতু স্পোরের কথা আসছে, প্রথমে এই অযৌন প্রজননটা দুইটা পদ্ধতিতে হয়। একটা হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে, আর এটা হচ্ছে অঙ্গজ প্রজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মাধ্যমে। তো স্পোর কি? স্পোর সৃষ্টির মাধ্যমে বা স্পোর তৈরি করে কারা? স্পোর হচ্ছে এক ধরনের অ্যাসেক্সুয়াল ইউনিট যা অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে পরবর্তী বংশধর সৃষ্টি করে, এবং এই স্পোর সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদরাই সৃষ্টি করে থাকে, যেমন শৈবাল, ছত্রাক, মস, এই সমস্ত উদ্ভিদরা স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। আমরা এটার পড়তেছি অধ্যায় 10। আমরা ফার্স্ট ইয়ারে অধ্যায় 5-এ আলোচনা করেছিলাম। অধ্যায় 5-এ শৈবাল, ছত্রাক নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা শৈবাল এবং ছত্রাকের বংশবৃদ্ধি করতে গিয়ে বিভিন্ন ধরনের স্পোরের নাম জেনেছিলাম এবং বিভিন্ন শৈবাল বা বিভিন্ন ছত্রাকেরও নাম জেনেছিলাম। এই শৈবাল এবং ছত্রাকগুলো স্পোর তৈরির মাধ্যমে তাদের অযৌন জনন সম্পন্ন করে। কীরকম একটু আমরা যদি রিমাইন্ডার করি বা কিছুটা পিছনে ফিরে যাই, শৈবাল কী কী স্পোর তৈরি করে? অ্যাপ্লানোস্পোর, তারপর অটোস্পোর, অক্সোস্পোর, জুস্পোর, হিপনোস্পোর, কার্পোস্পোর, এরকম বিভিন্ন নাম আমরা জেনেছিলাম। এছাড়া ছত্রাক অ্যাসকোস্পোর, বেসিডিওস্পোর, কর্নিডিয়া, গনিডিয়া ইত্যাদি স্পোরের মাধ্যমে ছত্রাকরা বংশবৃদ্ধি করে। এছাড়া হোমোস্পোর, হেটারোস্পোর, আমরা মসফাইটের মধ্যে হোমোস্পোর, হেটারোস্পোর সম্পর্কেও আমরা ধারণা পেয়েছিলাম। তো এই যে স্পোর তৈরি করতেছে, এই স্পোর এর মাধ্যমে শৈবাল এবং ছত্রাক এর ম্যাক্সিমাম প্রজাতি বংশবৃদ্ধি করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি স্পেসিফিক কিছু শৈবালের নাম দিয়ে, স্পেসিফিক কিছু শৈবাল কী স্পোর তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করতেছে, যেমন স্পাইরোগাইরা কোন স্পোর, অসিলেটরিয়া কোন স্পোর, ইস্ট নামক ছত্রাক এবং ইস্ট তৈরি করতেছে অ্যাসকোস্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। অ্যাগারিকাস, যেটা মাশরুম বলে পরিচিত, সেটা বেসিডিওস্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। হ্যাঁ, তাহলে এরকম স্পেসিফিক কিছু উদাহরণ দিয়ে আমরা এই স্পোরের ব্যাখ্যাটা আমরা দিতে পারি যে স্পোরের মাধ্যমে এইভাবে বংশবৃদ্ধি করে থাকে। দ্বিতীয় যেটা আসতেছে অঙ্গজ প্রজনন। কারণ এখানে অনেক কিছু কাজ করতে হবে, ডিটেলস তো সব কিছু ইচ্ছা থাকলেও আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো না। অঙ্গজ প্রজনন মানে কি? উদ্ভিদের দেহের অঙ্গ থেকে পরবর্তী বংশধর সৃষ্টি করার প্রক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে গ্যামেট অংশগ্রহণ করবে না, স্পোরও অংশগ্রহণ করবে না, কেবলমাত্র উদ্ভিদের দেহের অঙ্গ থেকে পরবর্তী বংশধর সৃষ্টি হবে। দেখো, এখানে অঙ্গজ প্রজননের দুই ভাগে ভাগ করছি আমরা। একটা হচ্ছে স্বাভাবিক অঙ্গজ প্রজনন, আর এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। স্বাভাবিক অঙ্গজ প্রজননের কথাই যদি আমরা বলি, যে স্বাভাবিক অঙ্গজ প্রজনন যেমন উদ্ভিদের দেহের মধ্যে মূল আছে, কাণ্ড আছে, কাণ্ডের মধ্যে ভূমিস্থ কাণ্ড আছে, অর্ধবায়বীয় কাণ্ড আছে, বায়বীয় কাণ্ড আছে, তারপর এছাড়া পাতা আছে। এই সমস্তই উদ্ভিদের কিন্তু অঙ্গ, মূল দ্বারা, কাণ্ড দ্বারা, পাতা দ্বারা। এই সমস্ত অঙ্গ দ্বারা পরবর্তী বংশধর সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় অঙ্গজ প্রজনন বা স্বাভাবিক অঙ্গজ প্রজনন।
তাহলে মূল যেমন যেমন শতমূলী, ডালিয়া, কাকরোল, পটল, এই সমস্ত উদ্ভিদের মূল কী করে? মুকুল বহন করে, এবং ওই মুকুল থেকেই পরবর্তী বংশধর তৈরি হয়। তাহলে এইভাবে মূল দ্বারা কী করে? উদ্ভিদ বংশবৃদ্ধি করে। তারপর কাণ্ডর কথা বললাম, যেমন আদা, হলুদ, পেঁয়াজ, ওলকচু, হ্যাঁ, রসুন, এইগুলা কিন্তু ভ্রূণনিম্নস্থ কাণ্ডর মাধ্যমে বংশবৃদ্ধি করে। এছাড়া আছে অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ডর মধ্যে যেমন আমরা উদাহরণগুলো বলতে পারি, কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ ইত্যাদি সাকারের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এছাড়া বায়বীয় কাণ্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি ফণিমনসা, কন্দ, আখ, চুপড়ি আলু ইত্যাদি উদ্ভিদ বায়বীয় কাণ্ডের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে এইগুলো আমাদের মূলের কথা, কাণ্ডের কথা। এছাড়া পাতা, যেমন পাথরকুচি গাছের পাতা থেকেই পরবর্তী বংশধর সৃষ্টি হয়। তাহলে মূল, কাণ্ড, পাতা। তারপর আমরা বলতে পারি খণ্ডায়ন, যেমন কিছু ধরো এটা একটা শৈবাল, সূত্রাকার শৈবাল, এটা যদি পানির আঘাতে 2-3টি খণ্ডে বিভক্ত হয়ে যায়, তাহলে 3টা খণ্ড থেকেই পরবর্তীতে 3টা খণ্ডই স্বাধীনভাবে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 3টা খণ্ড 3টা শৈবাল হিসেবে বংশবৃদ্ধি করবে। যেমন স্পাইরোগেরা, অসিলোটেরা এইভাবে বংশবৃদ্ধি করে থাকে। কিছু ফিলামেন্টাস ব্যাকটেরিয়াও এইভাবে বংশবৃদ্ধি করে থাকে। এছাড়া খণ্ডায়ন ছাড়া কি আছে? মুকুল উদ্গম। মুকুল উদ্গম কি? যেমন এককোষী ছত্রাক বার্ড তৈরির মাধ্যমে সে মুকুল উদ্গম বা বার্ডিং এই প্রসেসটা করে সংখ্যা বৃদ্ধি করে থাকে। এইগুলো আমাদের স্বাভাবিক অঙ্গজ প্রজননের কথা। এরপর আসছে কৃত্রিম অঙ্গজ প্রজনন, অর্থাৎ এক্ষেত্রে ন্যাচারালি পরবর্তী বংশধর তৈরি হবে না, কিন্তু মানুষ বা বিজ্ঞানীদের সাহায্য নিয়ে পরবর্তী বংশধর সৃষ্টি হবে। যেমন কি টিস্যু কালচার আমাদের অধ্যায়, এই যে 10-এর পর অধ্যায় 11 আছে, সেখানে আমরা টিস্যু কালচার বিস্তারিত আলোচনা করব। তোমরা 9-10ও কিছুটা জেনে আসছো যে এটা একটা এমন একটা পদ্ধতি যেখানে উদ্ভিদের টিস্যুকে ব্যবহার করে জীবাণুমুক্ত পরিবেশে অসংখ্য চারা গাছ উৎপাদন করা সম্ভব। সেটা উদ্ভিদের পাতা হোক, কাণ্ড হোক, যে কোনো একটা টিস্যু ব্যবহার করে অসংখ্য চারা গাছ তৈরি করা যায়, সেটা হচ্ছে টিস্যু কালচার। এছাড়া বিভিন্ন ধরনের কলমের মাধ্যমেও কী করা যায়? বংশবৃদ্ধি করা যায়। এখানে আমরা বিভিন্ন কলমের নাম লিখে রেখেছি, যেমন শাখা কলম বা কাটিং। শাখা কলম বা কাটিং কি? ধরো এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদের শাখা। এই শাখাটাকে আমরা যে কোনো উদ্ভিদের থেকে আমরা শাখা নিয়ে কিন্তু কলম করতে পারি না, কিছু স্পেসিফিক উদ্ভিদের ক্ষেত্রে এই পদ্ধতিটা রেসপন্স করে। সুতরাং এটা বুঝতে হবে যে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে এগুলা কার্যকরী হয় এই পদ্ধতিটা। একটা উদ্ভিদের শাখাটাকে আমরা কেটে নিলাম, আগে নির্বাচন করলাম যে কোন শাখাটা সতেজ, কোন শাখাটা সবল, ভালো বা পাতাযুক্ত, মধ্যবয়স্ক পাতা আছে, এরকম একটি কাণ্ডকে সিলেক্ট করলাম, সেটাকে কাটলাম, কেটে দেন এটাকে আমরা একটা টবে বা মাটিতে রোপণ করলাম। পরবর্তীতে দেখা যাবে সেখান থেকে ওই শাখা থেকেই একটা নতুন গাছ তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে এইভাবে শাখা কলমের মাধ্যমে পরবর্তী বংশধর সৃষ্টি করা যায়। যেমন জবা, গোলাপ, আখ, আপেল, কমলা ইত্যাদি উদ্ভিদ এই শাখা কলমের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরের ছবিটা হচ্ছে দাবা কলম। দাবা কলম ক্ষেত্রে কি হয়? একটা উদ্ভিদের নিচের দিকে যে শাখাটা আছে, কাণ্ডের নিচের দিকে সর্বনিম্নে যে শাখাটা আছে, সেরকম একটি শাখাকে বাঁকিয়ে আমরা একদম মাটির কাছে নিয়ে আসি। এক্ষেত্রে তো আমরা শাখাটা কেটেই ফেলছিলাম, এই ক্ষেত্রে শাখাটা আমরা কাটি না, একদম কাণ্ডটাকে বাঁকিয়ে মাটির নিচে নিয়ে আসি। নিয়ে আসার সময় ওই কাণ্ডর শাখাটার নিচের বাকল, যে এই বাকলটা একটু ছেঁচে দেওয়া হয়, ছেঁচে দিয়ে সেখানে গোবর সার দিয়ে দেওয়া হয়, এবং একটা লাঠিটাকে খুঁটি হিসেবে ব্যবহার করা হয়। এই খুঁটির সাথে এই শাখাটাকে আটকে রাখা হয়। পরবর্তী দেখা যায় কিছুদিনের মধ্যে যে বাকলটাকে আমরা ছেঁচে নিয়েছিলাম সেখান থেকে মূল বের হয়েছে। পরবর্তীতে এই মূল সহ এই অংশটাকে আলাদা একটি উদ্ভিদ হিসেবে গণ্য করা হয়। এটা হচ্ছে এই ধরনের প্রসেস হচ্ছে দাবা কলম। যেমন লেবু, তারপর আঙ্গুর, আপেল, ডালিম, জুই, এই সমস্ত উদ্ভিদে এই দাবা কলম
প্রয়োগ করা হয়। এছাড়া আছে গুটি কলম আছে, জোর কলম আছে। জোর কলমটা খুব ইন্টারেস্টিং। জোর কলমটা কি হয়, এক্ষেত্রে দুটি পৃথক উদ্ভিদের প্রয়োজন হয়। একটি উদ্ভিদ থেকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আসে, কিন্তু ওই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের কিছু অংশ আরেকটি উদ্ভিদের সাথে জোড়া লাগানো হয়। সাপোজ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই অংশটুকু এটাকে যদি আমরা এ ধরি, এই অংশটুকু যদি আমরা এ ধরি, তাহলে একে আমরা বি এর সাথে জোড়া লাগালাম, বি গাছের সাথে জোড়া লাগালাম। তাহলে যে অংশটাকে জোড়া লাগালাম সেই অংশটাকে বলবে সায়ন, আর যার সাথে জোড়া লাগানো হলো তাকে বলা হয় স্টক। তাহলে সায়ন এবং স্টক, যে গাছের সাথে জোড়ানো লাগানো হলো সেটাকে বলতেছে স্টক, আর যে অংশটুকু যুক্ত করা হলো সেই অংশটাকে বলতেছে সায়ন। এবং এর ফলে যে উদ্ভিদটা সৃষ্টি হবে তার বৈশিষ্ট্যটা, সায়ন যে বৈশিষ্ট্য বহন করবে সেই বৈশিষ্ট্যটাই এই জোর কলমের ফলে সৃষ্ট যে উদ্ভিদটা হলো, উক্ত উদ্ভিদটা সায়নের বৈশিষ্ট্য প্রদর্শন করবে। তো এই যে জোর কলম আছে, এইভাবে বইয়ের মধ্যে আরও কিছু কলম সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। গুটি কলম, চোখ কলম, এগুলো একটু টুকটাক করে নিবা। এইগুলো আমাদের কৃত্রিম অঙ্গজ প্রজননের মাধ্যমে বিভিন্ন যে কলমের মাধ্যমে বংশবৃদ্ধি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আরেকটা ধাপ আছে, আমরা সেটা একদম সবার পরে আলোচনা করব। এছাড়া কিছু পদ্ধতিতে পরবর্তী বংশধর তৈরি হয়, যেটাকে আমরা স্বাভাবিক পদ্ধতি না বলে ব্যতিক্রমী পদ্ধতি বলি। যেমন কি ডিম্বাণু থেকে কিন্তু পরবর্তী বংশধর সৃষ্টি হতে পারে না, শুধু ডিম্বাণু থেকে বংশধর সৃষ্টি হয় না, বা শুধু শুক্রাণু থেকে বংশধর সৃষ্টি হয় না, এদের নিষেক ঘটাইতে হয়। নিষেক ঘটলেই কেবলমাত্র পরবর্তী বংশধর সৃষ্টি হবে। কিন্তু প্রকৃতিতে মাঝে মাঝে দেখা যায় যে এই যে ডিম্বাণুটা আমরা এঁকে রেখেছি, এই ডিম্বাণু যদি ডাইরেক্ট নিষেক ছাড়াই ভ্রূণে পরিণত হয়। আমরা জানি ভ্রূণ হচ্ছে জীব সৃষ্টির আর্লি স্টেজ, হ্যাঁ, অর্থাৎ ভ্রূণ থেকেই পরবর্তী বংশধর সৃষ্টি হয়। তাহলে এই ডিম্বাণুটা যদি নিষেক ছাড়াই ভ্রূণে পরিণত হয় তাহলে সেই ঘটনাকে বলা হয় পার্থেনোজেনেসিস বা অপুংজনি। তাহলে এই নিষেক ছাড়া বা অনিষিক্ত ডিম্বাণু যদি ভ্রূণে পরিণত হয়, সরাসরি ভ্রূণে পরিণত হয়, সেই ঘটনাকে বলা হয় পার্থেনোজেনেসিস। এটি দুই প্রকার, একটি হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর এটি হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের মূল পার্থক্য কি, মূল বিষয়টা কি? আমরা জানি এই ভ্রূণথলির ভিতরে সকল 8টি কোষই হ্যাপ্লয়েড, কারণ স্ত্রী রেণু মাতৃকোষ থেকে যখন প্রথম বিভাজনের মাধ্যমে 4টি স্ত্রী রেণু হয়েছিল, একদম আমাদের দ্বিতীয় লেকচারে চলে গেলাম, 4টি স্ত্রী রেণু হয়েছিল, তখন এখানে মিওসিস বিভাজন হয়েছিল, ফলে ডিপ্লয়েড কোষটা হ্যাপ্লয়েড হয়ে গেছিল। এবং সেখান থেকে ধারাবাহিক প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে এই স্ত্রী গ্যামেটোফাইট অর্থাৎ ভ্রূণথলি সহ ভিতরে 8টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়েছিল। তাহলে এখানে প্রথম বিভাজনটা কি ছিল? মিওসিস ছিল। তাহলে স্বাভাবিক মিওসিস প্রক্রিয়ায় যদি ডিম্বাণুটি তৈরি হয়, অর্থাৎ এই যে ডিম্বাণুটি যদি স্বাভাবিক মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয় এবং সেই হ্যাপ্লয়েড ডিম্বাণুটি যদি নিষেক ছাড়া ভ্রূণে পরিণত হয়, তখন সেই ঘটনাকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আমি আবার বলতেছি, ভ্রূণথলিতে অবস্থিত ডিম্বাণুটি যদি স্বাভাবিক মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয় এবং সেই হ্যাপ্লয়েড ডিম্বাণুটি যদি নিষেক ছাড়াই ভ্রূণে পরিণত হয়, তখন সেই ঘটনাকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কি? ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে এই ডিম্বাণুটা হ্যাপ্লয়েড হবে না, এই ডিম্বাণুটা ডিপ্লয়েড হবে। তাহলে ডিপ্লয়েড হবে কখন? যখন এই ডিম্বাণুটা মিওসিস প্রক্রিয়ায় তৈরি না হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হবে। মাইটোসিস, তাহলে প্রথম বিভাজনটা মিওসিসের জায়গায় কী হবে?
ভ্রূণথলিতে যে ডিম্বাণুটি তৈরি হয় সেটি যদি স্বাভাবিক মিওসিস প্রক্রিয়ার পরিবর্তে মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হয় এবং মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হলে ডিম্বাণুটাও ডিপ্লয়েড হয় এবং উক্ত ডিপ্লয়েড ডিম্বাণু যদি নিষেক ছাড়া ভ্রূণে পরিণত হয় তখন সেই ঘটনাকে বলা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এগুলো আমাদের হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এবার আসতেছে অ্যান্ড্রোজেনেসিস। অ্যান্ড্রোজেনেসিস কি? এই ক্ষেত্রে ডিম্বাণু না, ডাইরেক্ট শুক্রাণু, অর্থাৎ শুক্রাণু থেকে কিসে পরিণত হবে? ভ্রূণ পরিণত হবে, নিষেক হবে না। এক্ষেত্রেও নিষেক হবে না। নিষেক ছাড়া শুক্রাণু থেকে যদি ভ্রূণে পরিণত হয় এবং ভ্রূণ থেকে পরবর্তী বংশধর তৈরি হয় সেই ঘটনাকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। তামাক গাছের ক্ষেত্রে এটা পর্যবেক্ষণ করা গিয়েছে। এছাড়া অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি কি? অ্যাপোস্পোরি হচ্ছে ডিম্বকের যে দেহকোষ, একটা ডিম্বকের যে দেহকোষ, ডিম্বক কোথায় থাকে? আমরা জানি ভ্রূণথলির চারপাশে এরকম একটা ডিম্বক থাকে। এই ডিম্বকের ভিতরের যে সেলগুলো থাকে সেটা হচ্ছে নিউসেলাস, আর বাইরের দিকে যে সেল থাকে সেটাগুলো ডিম্বক ত্বক। তাহলে এই ডিম্বক ত্বক বা নিউসেলাস থেকে যদি আমাদের এই ডিপ্লয়েড ভ্রূণথলিটি তৈরি হয় তখন সেই ডিপ্লয়েড ডিম্বাণু হতে যদি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় অ্যাপোস্পোরি। আমি আবার বলতেছি কারণ এই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্থেনোজেনেসিস তো ম্যাক্সিমাম সময় আসে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় বা পরীক্ষায় আসে, কলেজের পরীক্ষাগুলোতে আছে। এছাড়া অ্যাপোস্পোরি, অ্যাপোগেমি এগুলো আসতে পারে। আমি অ্যাপোস্পোরিটা আবার বলতেছি, এক্ষেত্রে এই যে ভ্রূণথলির কথাটা বলতেছে, এই ভ্রূণথলিটা তৈরি হইতেছে নিউসেলাস থেকে অথবা ডিম্বক ত্বক থেকে সৃষ্ট এই ডিপ্লয়েড ডিম্বাণু হতে নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি। অর্থাৎ এই ক্ষেত্রে হাইলাইট করা হয়েছে কি? ডিম্বক ত্বক অথবা নিউসেলাস থেকে এই দুইটা কোষ থেকে কি তৈরি, এই দেহকোষ থেকে কি তৈরি হবে? এই ভ্রূণথলি তৈরি হবে। এই ভ্রূণথলি যেহেতু এটা দেহকোষ ডিপ্লয়েড, তাহলে ভ্রূণথলিও ডিপ্লয়েড। ভ্রূণথলি ডিপ্লয়েড হলে ডিম্বাণু কি? ডিপ্লয়েড। সেই ডিপ্লয়েড ডিম্বাণু হতে নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি। আর পরেরটার ক্ষেত্রে অ্যাডভেন্টিভ এমব্রায়োর ক্ষেত্রে কি হবে না? এই ক্ষেত্রে এই ভ্রূণথলি তৈরি হবে না। এই ক্ষেত্রে কি হবে না? ভ্রূণথলি গঠন ছাড়াই ডিম্বাণু থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয়, আগেটা তো ভ্রূণথলি গঠন হয়েছে, আর অ্যাডভেন্টিভ এমব্রায়োনের ক্ষেত্রে কোনো প্রকার ভ্রূণথলি গঠন হবে না। অর্থাৎ ভ্রূণথলি গঠন ছাড়াই ডিম্বাণু থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। এবং লাস্টে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাপোগেমি। অ্যাপোগেমির ক্ষেত্রে কি বলতেছে? এই ডিম্বাণু না, এবার এই ডিম্বাণুর কথা বলেনি, এবার বলতেছে এই ভ্রূণথলির মধ্যে যে প্রতিপাদক কোষ আছে বা সহকারী কোষ আছে সেইগুলা থেকে যদি পরবর্তী বংশধর তৈরি হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আগেরগুলার মধ্যে আমরা কোথাও দেখছি শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি হইতেছে, অথবা ডিম্বাণু থেকে ভ্রূণ হইতেছে, অথবা ডিম্বাণুটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড ডিম্বাণু থেকে হইতেছে। কিন্তু এখন কি বলতেছে? ডিম্বাণু থেকেও ভ্রূণ হবে না। কি থেকে ভ্রূণ হবে? প্রতিপাদক কোষ বা সহকারী কোষ, এগুলো তো গ্যামেট না, কিন্তু এইগুলা থেকে যদি ভ্রূণ তৈরি হয় তখন সেই ঘটনাকে বলা হয় অ্যাপোগ্যামি। এগুলো সব ব্যতিক্রম কিছু উদ্ভিদের ক্ষেত্রে এগুলা লক্ষ্য করা যায়। তাহলে এইগুলাও কিন্তু বংশবৃদ্ধির এক একটা প্রসেস, পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাপোগেমি। তো আমরা একদম আরেকটি ইম্পর্টেন্ট টপিকস, যদি নিষেক থেকে প্রশ্ন না হয়ে থাকে, এইটা থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন হয়, কৃত্রিম প্রজনন কাকে বলে এবং কৃত্রিম প্রজননের ধাপগুলো বর্ণনা করো। এটা হচ্ছে গ, আর ঘতে আসে কৃত্রিম প্রজননের গুরুত্ব। কৃত্রিম প্রজনন কাকে বলে, কৃত্রিম প্রজননের ধাপ, এটা হচ্ছে প্রয়োগে, আর কৃত্রিম প্রজননের গুরুত্ব। তাহলে কৃত্রিম প্রজনন কি? দুটি ভিন্ন জেনেটিক বৈশিষ্ট্য সম্বলিত উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটিয়ে দুটি ভিন্ন, এ একটা উদ্ভিদ, বি একটা উদ্ভিদ,
এ একটা উদ্ভিদ, বি একটা উদ্ভিদ, এরকম দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে কি করতেছে, এর বৈশিষ্ট্য আলাদা, বির বৈশিষ্ট্য আলাদা। এই দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে আমরা কি করতেছি, দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত উদ্ভিদের মধ্যে, ভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত উদ্ভিদের মধ্যে আমরা কি করতেছি, পরাগায়ন ঘটাইতেছি। পরাগায়ন ঘটানোর ফলে যে পরবর্তী বংশধর সৃষ্টি হতেছে, এইটাকেই বলা হয় কৃত্রিম প্রজনন, বা এটাকে সংক্ষেপে আমরা হাইব্রিডাইজেশনও বলে থাকি অনেক সময়। সংক্ষেপে এটাকে কেউ কেউ ক্রসও বলে। ঠিক আছে, তো এই কৃত্রিম প্রজননের ক্ষেত্রে অবশ্যই আমাকে তাহলে প্রথম ধাপ প্যারেন্ট নির্বাচন করতে হবে। প্যারেন্টগুলোকে অবশ্যই সতেজ হইতে হবে, সবল হইতে হবে, নীরব হইতে হবে, এবং কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যেন আমার এই দুইটা প্যারেন্টের মধ্যে থাকে, কারণ এই দুইটা প্যারেন্ট থেকে আমার পরবর্তী বংশধর সৃষ্টি হবে। তাহলে এই দুইটার মধ্যে যদি ওই বৈশিষ্ট্য না থাকে, তাহলে আমার পরবর্তী বংশধর তো ওই বৈশিষ্ট্য আসবে না। তাহলে কি করতে হবে, এই 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 কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আমার এই দুটি প্যারেন্টের মধ্যে কী করতে হবে, থাকতে হবে। দ্বিতীয় ধাপ, প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন। স্বপরাগায়ন অর্থাৎ যেমন এর বৈশিষ্ট্য যখন প্রজনন করানো হবে, এদের মধ্যে যদি প্রজনন হয়, যখন এদের মধ্যে নিষেক হবে, মিওসিস ক্রসিং ওভার হবে, তখন এদের উভয়ের বৈশিষ্ট্য মিশ্রণ হবে। মিশ্রণের ফলে পরবর্তী বংশধরে উভয়ের বৈশিষ্ট্য কিন্তু মিক্সিং হয়ে যাচ্ছে। কোনটা বাবার বৈশিষ্ট্য, কোনটা মায়ের বৈশিষ্ট্য, কোনো মানে বিশুদ্ধতা পাওয়া যাচ্ছে না। এই বিশুদ্ধতা পাওয়ার জন্যই প্যারেন্টকে আমাকে কী করতে হবে, প্যারেন্টের স্বপরাগায়ন করতে হবে। অর্থাৎ প্যারেন্টের হোমোজাইগাস অবস্থা ক্রিয়েট করার জন্য প্যারেন্টকে আমাকে কী করতে হবে, স্বপরাগায়ন করতে হবে। স্বপরাগায়ন কি? স্বপরাগায়ন মানে একই গাছের একই ফুলের মধ্যে একই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়া, অথবা একটি গাছের পরাগরেণু ওই ফুল না হয়ে ওই গাছেরই আরেকটি ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে বলা হয় স্বপরাগায়ন। তাহলে আমাকে অবশ্যই দ্বিতীয় ধাপে প্যারেন্টগুলোকে স্বপরাগী করতে হবে। কেন? হোমোজাইগাস অবস্থা আনার জন্য। তৃতীয় ধাপ, মাতৃ উদ্ভিদের ইমাস্কুলেশন। মাতৃ উদ্ভিদ তার মানে ফিমেল। এখন যদি ফিমেল উদ্ভিদটা উভলিঙ্গিক হয়, আমরা যে দুটো উদ্ভিদ নিলাম এর মধ্যে একটা অবশ্যই মেল, একটা অবশ্যই ফিমেল, আর সাপোজ এটা ফিমেল, তাহলে এটা যদি উভলিঙ্গিক হয়, তাহলে এই উভলিঙ্গিক গাছ থেকে আমাকে কি করতে হবে, এই উভলিঙ্গিক গাছ থেকে পুংকেশরটাকে আমাদের পৃথক করে ফেলতে হবে। তাহলে এটা যদি মাতৃ উদ্ভিদ হয়, তাহলে অবশ্যই এটা প্যারেন্ট মেল উদ্ভিদ। তাহলে মেল উদ্ভিদের তো পুংকেশর আছেই, তাহলে এখান থেকে আমার শুক্রাণু যাবে বা পরাগরেণু যাবে। আমার এই ফুলের পুংকেশর কিন্তু আমার লাগতেছে না, তাহলে এই ফুলের পুংকেশরটাকে আমাকে কি করতে হবে, কেটে ফেলতে হবে, বা পরাগধানী থেকে পরাগরেণুটাকে ফরসেপ দিয়ে পরাগধানীটুকু ছিঁড়ে নিয়ে আসতে হবে। তো এটা করার সময় এমনভাবে করতে হবে যেন এই ফুলের গর্ভমুণ্ড বা গর্ভাশয় এগুলো যেন ইনজুর না হয়। খুব সতর্কভাবে এই পরাগধানী থেকে মানে এই মাতৃ উদ্ভিদ থেকে পুংকেশর পৃথক করে ফেলতে হবে। এই পুংকেশর পৃথক করার প্রক্রিয়াকেই বলা হয় ইমাস্কুলেশন। এবং ইমাস্কুলেশন করার পর ফুলটিকে বলবে ইমাস্কুলেটেড ফ্লাওয়ার। তাহলে এভাবে আমার মাতৃ উদ্ভিদকে কী করতে হবে, ইমাস্কুলেশন করতে হবে। আবার কোনো উদ্ভিদে আছে যে 30 থেকে 40 মিনিট যদি আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারের ফুলগুলোকে ডুবিয়ে রাখি, তাহলে পুংকেশরটা নষ্ট হয়ে যায়, কিন্তু স্ত্রীকেশর নষ্ট হয় না। এভাবেও মানে পুংকেশর অপসারণ করা যেতে পারে। এরপরে কী করতে হবে, ব্যাগিং অর্থাৎ আমি ইমাস্কুলেশন করলাম। এখন ইমাস্কুলেশন করার পর এই যেখানে গর্ভমুণ্ড আছে, গর্ভমুণ্ড সহ ফুলটাকে আমরা একটা পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে। একইভাবে এই গাছেরও ফুলটাকে একটা পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে, এবং পলিথিনটাকে ছিদ্র করে দিতে হবে যেন বাতাস বা ময়েশ্চারগুলো আদান প্রদান হয়। ঢেকে একদম বদ্ধ করে রাখা যাবে না, ছিদ্র করে দিতে হবে বাতাসের যাতায়াতের জন্য। ব্যাগিং করার পরে যখন ম্যাচিউরড হবে, পুংকেশর যখন ম্যাচিউরড হবে, তখন এই ব্যাগটাকে খুলে প্রথমে পুংকেশর থেকে পরাগধানী বা পরাগরেণু ফরসেপ দিয়ে পরাগধানীটাকে ডিসেকশন করে সেখান থেকে পরাগরেণুগুলো নিয়ে স্ত্রীকেশরের ব্যাগটাকেও সরিয়ে সেখানে গর্ভমুণ্ডে আমরা পরাগরেণুটাকে রেখে দেব।
রেখে দেওয়াটাকে বলা হয় ক্রসিং। এই যে আমরা এক ফুল থেকে পরাগরেণু আরেক ফুলের গর্ভমূলে স্থাপন করলাম, এইটাকেই বলা হয় পরাগায়ন বা ক্রসিং। এই ক্রসিং করার পর আবার কি করতে হবে, কি ব্যাগ দিয়ে সেটাকে ঢেকে রাখতে হবে। ঢেকে দেওয়ার পরে তখন কি করতে হবে, সেখানে একটা কাগজের মধ্যে আমরা কিছু লিখে রাখতে হবে। কবে আমরা দুইটা উদ্ভিদের মধ্যে কবে আমরা ইমাস্কুলেশন করলাম, কবে আমরা ক্রসিং করলাম, এছাড়া পিতা এবং মাতার যে বৈশিষ্ট্যগুলো, এগুলোর মেইন বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে একটা কাগজের মধ্যে লিখে সেই কাগজটা ব্যাগের সাথে সুতা দিয়ে বেঁধে রাখতে হবে। এটাকেই বলা হয় লেবেলিং। তাহলে ব্যাগিং গেল, ক্রসিং গেল, এরপর লেবেলিং গেল। লেবেলিং হওয়ার পর এখন তো তার মানে কি আবার পরাগায়ন হয়ে গেছে। এখন অটোমেটিক্যালি এর মধ্যে কী হবে, নিষেক হবে। নিষেক হলে ফুলের গর্ভাশয় কিসে পরিণত হবে, ফলে পরিণত হবে। গর্ভাশয় ফলে পরিণত হবে, তাহলে ফলের মধ্যে ডিম্বকটা বীজে পরিণত হবে। তাহলে লেবেলিংয়ের পরে আমাদের যখন ফল হবে, ফল থেকে তখন আমাদের এই বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহ করার পর বীজটাকে পরিশোধিত করে শুকিয়ে এটাকে আমাদের পরবর্তী মৌসুমে আমাদের এই বীজ বপন করতে হবে। তাহলে এই বীজ বপন করার পর এই বীজ থেকে যে বংশধর সৃষ্টি হবে সেটাই হচ্ছে F1 বা ফার্স্ট জেনারেশনের উদ্ভাবন। এভাবে যত বীজ পাবো তত F1 জেনারেশন আমরা পাবো। তাহলে F1 জেনারেশনে তো অনেকগুলো গাছ হবে। তারপর সেই F1 থেকে আবার আমরা দুইটা গাছ সিলেক্ট করব। এভাবে দুইটা করে অনেকগুলো আমরা পেয়ার সিলেক্ট করলাম। এরপর প্রত্যেকটা পেয়ারের মধ্যে আমরা আবার কি করলাম, প্রজনন ঘটাইলাম। তাহলে দুইটি F1 এর মধ্যে প্রজনন ঘটিয়ে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে F2 বংশধর। এভাবে আমরা F1 থেকে F6 পর্যন্ত আমরা কি তৈরি করতে থাকবো, নতুন বংশধর সৃষ্টি করতে থাকবো। এবং সৃষ্টি করতে করতে দেখা যাবে একটা পর্যায়ে এই বৈশিষ্ট্য চেঞ্জ হতে একটা পর্যায়ে নতুন প্রকরণের সৃষ্টি হয়ে যাবে। এভাবে একটি নির্দিষ্ট প্রকরণ পেতে প্রায় 7 থেকে 8 মাস সময় লাগতে পারে। তো এইভাবেই আমাদের এই কৃত্রিম প্রজনন পদ্ধতিটা সম্পন্ন করা যায়। এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে এই জিনিসগুলো সম্পন্ন হয়। শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটিতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে হয়, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে এই কাজগুলো গবেষণাগারে ফিল্ড পর্যায়ে এগুলো সম্পন্ন হতে থাকে। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার এবং এই চ্যাপ্টারের সর্বশেষ লেকচার। আমি চেষ্টা করেছি জিনিসগুলোকে সহজভাবে উত্থাপন করতে। দু একটি জিনিস বাদ গিয়েছে, যেমন গুপ্তবীজী উদ্ভিদের যৌনক্রম। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে তোমরা নিজেরা বই পড়লেই পারবে। আর টুকটাক হয়তো যদি আর মেজর ইম্পর্টেন্ট কোনো জিনিস বাদ পড়ে নেই, দু একটা যদি বাদ পড়ে থাকে নিজের ইন্টারেস্টের কারণেই তুমি এগুলো বাসায় স্টাডি করে নেবে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পলি ম্যাডাম দেখলাম আমাদের ধরেছে, অধ্যায় 9 ধরেছে। তো আমি ওনার সাথে কথা বলে 9-এর কিছু অংশ শুরু করতে পারি। সেটা সালোক সংশ্লেষণ হতে পারে, শ্বসন হতে পারে। আর যদি মনে হয় যে না, ওটা না করে আমরা অধ্যায় 11-তে চলে যাব, এটা আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসেই তোমরা বুঝতে পারবে যে আমরা কি অধ্যায় 10 পড়বো না অধ্যায় 11 পড়বো। ওটা আমি ম্যাডামের সাথে কথা বলে পরবর্তীতে এই ডিসিশন তোমাদেরকে জানাবো। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবং আমরা যে কষ্ট করতেছি এই কষ্টটুকু তখনই সার্থক হবে যখন তোমরা এগুলো ভালো করে পড়বা। এগুলা কিন্তু শুধু ক্লাস না, এগুলা কিন্তু তোমাদের বাসায় কলেজ বন্ধ, কলেজে আসতে পারতেছো না, ক্লাস হচ্ছে না, ওই ক্লাসের পড়াটাই এই টেকনোলজির মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তাহলে এটা থেকে যদি তোমরা উপকৃত হও, আমাদের প্রয়াস সার্থক, আমাদের কষ্ট সার্থক। আর যদি উপকৃত না হও তাহলে এর দায়ভার তোমাদের উপরই বর্তাবে। ধন্যবাদ, ভালো থেকো।